গুড আফটারনুন। আপনাদেরকে আমরা দুটো আলাদা আলাদা সাইবার ক্রাইম রিলেটেড ইস্যু নিয়ে আজকে প্রেস ব্রিফিং এর জন্য ডেকেছি। আপনারা যারা এসেছেন তাদের প্রথমেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দুটো আলাদা আলাদা ঘটনা সম্পর্কে বলবো। প্রথমে যে ঘটনাটা বলবো সেটা শুরু হয়েছিল 21শে জুলাই। 21শে জুলাই আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের সোদপুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে। সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে। তাদের ফ্রডের এরকম ভাবে তারা ফ্রড করতো, একটু আপনাদেরকে বলে নিই। তারা বিভিন্ন জনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন, তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে। সেই লটারি আপনি মোটরসাইকেল পাবেন, বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো। সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো, সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো। এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত, তারপরে তাদের থেকে বিভিন্ন রকম ভাবে এটা আরো টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে। বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি। সেখান থেকে আমরা টোটাল 8 জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি। দুজনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম, যারা চন্দন সিং এবং রবি কুমার রায়, তার কাস্টাডিতে আছে। চন্দন সিং, রবি কুমার রায়। আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার, অখিলেশ কুমার, মোহাম্মদ মুবিন আনসারি, সন্দীপ পাসওয়ান, এবং দুজন লেডি আছে। দুজন লেডিকে আমরা আনিনি আজকে, যেহেতু ওদেরকে প্রোডাকশনও আছে আজকে। দুজন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস। এই টোটাল 8 জনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি। কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার, অখিলেশ কুমার, মবিন আনসারি, পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি। এখনো পর্যন্ত ওই কেসটিতে, যেটা 21শে জুলাই আমরা সুমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম, টোটাল 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এটাতে আমরা এখনো পর্যন্ত রিকভারি করতে পেরেছি 8টি এটিএম কার্ড আছে, ফোন আছে 11টি, ল্যাপটপ 2টি আছে, ক্যাশ প্রায় 83,000 টাকা মতো আছে, কিছু নোটবুকস আছে। আপনারা দেখছেন যে আরো পেরিফেরাল ডিভাইসেস কিছু পার্টও এখানে আছে, এবং সিম কার্ডও আছে 17টা। এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা র্যাকেট থেকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে। এরা শুধু রাজ্যে হতো না, বাইরেও করতে হবে, কোথাকার বাকি? এরা বেসিক্যালি যারা আছে এখানকার, এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে, কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোদপুর মোড়ের কাছে, সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো। তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করেছি। 2জন আছে আমাদের বিহারের বাসিন্দা, বাদ বাকি সবই আমাদের বেঙ্গলের আছে। এদের কাছ থেকে এখনো পর্যন্ত ভিকটিমদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে, কয়েকজন বেঙ্গলেরও আছে। চক্রটা বেঙ্গলের ছিল না বেঙ্গলের বাইরে? চক্রটা আমাদের খর্দার যে প্রকৃতি ওদের রেসিডেন্স আছে সেখান থেকে ওরা চালাতো, কিন্তু অন্যান্য স্টেটগুলো থেকে তাদের ভিকটিমগুলো, যেগুলোকে ভিকটিম বানিয়েছে, যাদের কাছ থেকে টাকাগুলো আদায় করেছে, সেগুলো অন্যান্য স্টেটেরও আছে। এখনো পর্যন্ত এটা আমরা দেখেছি যে তারা 100-রও অধিক বিভিন্ন জনের সঙ্গে এই ধরনের যে চিটিং করেছে বা ফ্রড করেছে। আমরা ভিকটিমদেরকেও আইডেন্টিফাই করে তাদের সঙ্গে তাদেরকেও যে আমাদের আইনগত পদ্ধতি আছে সেইভাবে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। এগুলো তো ব্যাংক ট্রানজাকশনস এর মাধ্যমেই হয়, যার জন্য আমরা বুঝতে পারছি বিভিন্ন লেয়ারে হয়, সেই জন্য আমরা ভিকটিম পর্যন্ত খুব দ্রুততার সঙ্গে পৌঁছতে পারবো। এটা তো সিক্রেট সোর্স ইনফরমেশন ছিল যে একটা কল সেন্টার চলছে। কেউ কি কমপ্লেন করেছিল? এটা তারা ফোন কল করতো, ভয়েস কল করতো বেশিরভাগ ক্ষেত্রে। আমি বারবার বললাম যে একটা সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে একটি কল সেন্টার চলছে খর্দার কাছে, প্রকৃতি নামে যে রেসিডেন্স আছে সেখানে। তারপরে সেই কল সেন্টার যখন আমরা রেড করি, রেড করার পরে প্রথমে কিছু জনকে ধরা হয়, তারপরে তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা পরবর্তীতে অন্যান্য আসামিদেরকেও গ্রেফতার করি। মালিক আছে এখানে অখিলেশ কুমার যাদব, তার বাড়িতেই বিপিন কুমার থাকতো,
এরা দুজনেই বিহারের বাসিন্দা। টোটাল অ্যামাউন্ট এখনো হিসেব করা হয়নি, আমরা তবুও অনুমান করতে পারি যে এটা তো ডেফিনেটলি 50 লাখসের ওপরে হবে। কি কোম্পানি নামে স্ক্যানিং করছে? কোনো কোম্পানি নয়, এরা বিভিন্ন জায়গাতে কখনো ওরা কল করতো যে ফ্লিপকার্ট থেকে আপনি কি কখনো কোনো জুতো কিনেছেন বা কখনো কোনো আপনি প্রোডাক্ট কিনেছেন। এটা শুধুমাত্র জুতো বা কোনো রকম একটা মুদিখানা দ্রব্যের মধ্যে ওরা সীমাবদ্ধ রাখেনি, ওরা ডেটাবেস কালেক্ট করতো, ডেটাবেস কালেক্ট করার পর তারপরে র্যান্ডামলি কল করতো, র্যান্ডামলি কল করার পর তারপরে সেখান থেকে তাদেরকে অফার দিত কোনো রকম পুরস্কারের অফার। সেই পুরস্কার নেওয়ার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে বাধ্য করতো। রেজিস্ট্রেশন করার জন্য তারা একটা রেজিস্ট্রেশন ফি নিত। এই ফি থেকেই এইভাবেই তাদেরকে বিভিন্নভাবে, যেভাবে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস আছে, সাইবার ক্রাইম স্যার কনস্ট্যান্ট পারসুয়েশন করেছেন, তার ফলাফলের কারণেই যে ক্রাইমটি সম্পর্কে এখন বলতে যাচ্ছি, এটাতে প্রায় 1 কোটি টাকার উপরে ফ্রড আছে। যেখানে আপনারা দেখলেন ধীমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি, মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয়, কিন্তু এই বিগত 5 মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পারসুয়েশন এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন পাওয়া, সেই জায়গাগুলোতে আমরা রেড করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ধীমান ভট্টাচার্যকে। এই ধীমান ভট্টাচার্য যখন ওর MBA পাস করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করতো, কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয়, এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে, সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য 1.8% মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে। এবার ও এটার জন্য ফেসবুকের একটা যখন ওই লিঙ্ক এসছিল, তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে। ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে, আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কিভাবে অনেকগুলো গ্রুপে জয়েন করা যায়। সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে। টার্গেট করে নেওয়া হয়, ওখানে টেলিগ্রামের একটা লিঙ্ক পাঠানো হয়, সেই টেলিগ্রামের লিঙ্কে ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে, যার নাম ছিল লিজা। এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশনস করার পর ও 1.8% হারে ও টাকাটা পেয়ে যায়, তখন ওর লোভ বাড়তে থাকে। ও ইন দ্য মিন টাইম কি করে যে আমি যদি 1.8% পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে, আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই, তাহলে আমি যদি তাদেরকে 1.3% বা 1.5% দিই, তাহলে আমার এখান থেকে আরো বেশি লাভ হতে পারে। এরকমই একজনকে ও খুঁজে পায়, যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, যিনি আমাদের এই কেসের অভিযোগকারী, সেই স্বয়ং মাইতি। এই স্বয়ং মাইতিকে ও যোগাযোগ করে এবং স্বয়ং মাইতি রাজি হয় যে ও ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং ও 1.5% পেলেই হবে। এইভাবে ওকে একদিন ডাকে আমাদের ব্যারাকপুরের কোনো একটি হোটেলের নাম আমরা বলছি না। তারপরে সেই হোটেলে ডেকে ওরা সারাদিন ওই অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজাকশনস করে। 1 কোটি টাকার ওপরে ওদের ট্রানজাকশনস ছিল। আমরা ট্রানজাকশন ডিটেলগুলো পেয়েছি। অ্যাকচুয়ালি ডেট অফ অকারেন্স ছিল 25শে জানুয়ারি। আমাদের 25শে জানুয়ারি ঘটনাটি থাকে এবছরই, আর কেসটা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে। ওইখান থেকে একই দিনে 1 কোটি টাকার ওপরে ট্রানজাকশনস হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ও তার লাভের অঙ্কও কিছুমাত্র পায়নি, কিন্তু ওর মাঝখান থেকে অ্যাকাউন্টটাও ব্যবহার করে নিয়েছিল আমাদের এই ধীমান ভট্টাচার্য। এটাই আছে। আমরা ধীমান ভট্টাচার্যকে কনস্ট্যান্ট পারসুয়েশনের পরে বিভিন্ন জায়গায় রেড করে বিধাননগর ইস্ট থেকে পরশুদিনকে আমরা গ্রেপ্তার করেছি। আপাতত রিমান্ডে আছে আমাদের কাছে 8 দিনের। কত জনের অ্যাকাউন্ট? এগুলো আমরা তদন্ত চালাচ্ছি। এখনো পর্যন্ত আমরা ধীমানের কাছ থেকে যেগুলো উদ্ধার করেছি, বেশ কিছু ATM কার্ডস আছে, পাসবুকস আছে এবং বেশ কিছু স্টেটমেন্টও দিয়েছে, সেগুলো ভেরিফাই করা দরকার আছে। কত দিন ধরে করছে? ধীমান 2023 সাল থেকে এগুলোর সঙ্গে যুক্ত আছে। আর
ও এখনো পর্যন্ত নিজে মুখে যে সংখ্যাটা বলেছে তাতে প্রায় 10-এর অধিক এরকম বড় বড় ঘটনা করেছে, সেগুলোকে আমরা সব ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করছি। উনি একাই আছে তার সঙ্গে আরো কেউ আছে? ইমান টালিগঞ্জের বাসিন্দা। এই টাকাগুলো কিসের টাকা মূলত হয়েছে? এগুলো ওর কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, ভেরিফিকেশনের দরকার আছে, যে বিভিন্ন গেমিং অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাকাউন্টকে মাঝখানে ব্যবহার করা হয়। যে অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকার পর তারপরে সেই অ্যাকাউন্টে যখন একসঙ্গে অনেক টাকা অ্যাকুমুলেটেড হয়, তখন অন্য কোনো আরেকজন যে মাঝখানে তার যে SMS ফরওয়ার্ডিং অ্যাপ আছে, সেই সময়টা থেকে দূরে কোথাও থেকে ওটাকে রিমোটলি অ্যাক্সেস করতে পারে মোবাইল। সে তখন আহ, মানে তাকে শুধুমাত্র দেখতে হয় যে তার থেকে ট্রানজাকশন হতে থাকছে। এরকম ভাবেই ওই আমাদের এখানে ব্যারাকপুরের একটা হোটেলে বসে ওরা এই কীর্তি করেছিল। মোডাস অপারেন্ডি একটু ছোট করে বলে দিন কিভাবে অপারেট করতে হয়েছিল। আচ্ছা, মানে অ্যাকাউন্টটা কিভাবে ভাড়া দেওয়া, তো তারপরে সেখান থেকে টাকা জাস্ট ছোট করে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই। রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস এভাবে লেখা আছে। ফেসবুকে আপনারা এরকম একটা লিংক হয়তো প্রথমে পেতে পারেন। এবার বিভিন্নভাবে আপনারা যদি নিজেরা দেখেন, রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস, এখান থেকে যখন আপনারা ঢুকছেন দেখবেন এখানে এরকম প্রচুর গ্রুপস আছে, যেখানে গেমিং রেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ইন্ডিয়ান অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট রেন্ট, প্রচুর পাবেন ফেসবুকে যেগুলো গ্রুপ আছে। এই প্রত্যেকটা গ্রুপেই দেখুন মেম্বারের সংখ্যা হিউজ আছে। কোথাও মেম্বারের সংখ্যা আছে 1.2K মেম্বার্স, কোথাও 4.5K, এবং এখানে প্রত্যেকটা গ্রুপে আরো বেশি সংখ্যকও আছে। যখন আপনি ওই গ্রুপে জয়েন করছেন, তখন ওই গ্রুপে জয়েন করার পর আপনার অ্যাক্সেস করার টাইমিং দেখে আপনার কাছে কোনো রকম টেলিগ্রামের কোনো লিঙ্ক চলে আসবে। আপনার কাছে যখন টেলিগ্রামের লিঙ্ক আসবে, তখন ওখান থেকে বুঝে নেবে যে আপনি কতটা পজিটিভ আছেন এ ব্যাপারে। তারপরে আপনাকে ওইখান থেকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট, আপনার ওই অ্যাকাউন্ট যথার্থ কিনা, আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে কিনা, এবং ওরা কোন কোন অ্যাকাউন্ট কোন কোন ব্যাংকের, সেরকম একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে যে এই ব্যাংকের অ্যাকাউন্টগুলো আছে কিনা। দেখুন এখান থেকে আপনারা দেখতে পারবেন আর্জেন্ট নিড, ওরা বলে দিচ্ছে যে HDFC ব্যাংক, SBI, এরকম ডিটেল আছে। দেখুন ওরা জানিয়ে দেয়, টেলিগ্রামের লিংক। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দেয়। তারপরে এই লিঙ্ক অনুসারে আপনাকে হচ্ছে যখন আপনি দিয়ে দিলেন কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার, তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু ওরা হচ্ছে বিভিন্ন, যেমন MPL হতে পারে, ড্রিম 11, বা বিভিন্ন যে ধরনের গেমগুলো আছে না, সেগুলোকে ডাউনলোড করার জন্য বা ওই গেমসের জন্য আপনারা সবাই জানেন যে গেমিং এ কিভাবে টাকা সেখানে ইনভেস্ট করতে হয় বিভিন্ন সময়, বা ক্যাসিনো অ্যাপ হতে পারে। সেই জায়গাগুলো থেকে, শুধু এগুলো কয়েকটি নাম বললাম, এরকম হাজারো গেমস আছে। তারপরে সেই টাকাগুলো একটা জায়গাতে একটা অ্যাকাউন্টে ঢুকতে থাকে। এই মাঝখানে যে অ্যাকাউন্টগুলোতে টাকাটা আসে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম হিসেবে কিন্তু ওরা প্রচুর অ্যাকাউন্টস রেন্টে নিত। এটাই আছে। মানে এই টাকাগুলো আমি গেম খেললে সেই টাকাগুলো কার অ্যাকাউন্টে যাবে? এই যে অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে, এই অ্যাকাউন্টে মাঝখানে অ্যাকাউন্টগুলোকে তো এই কারণেই ব্যবহার করা হচ্ছে। বাইপাস করবে বলে আমি যেটা বুঝতে পারছি না। ধরুন আমি তো ওই গেমিং অ্যাপটা, তাহলে আপনাকে আরো কিছু টাকা এটার জন্য পাঠাতে হবে। বিভিন্ন রকম মাধ্যম তারা ব্যবহার করে। কত টাকা করে জেনারেল রেজিস্ট্রেশন ফি? এরকম বা কোনো ফিক্সড নেই, মিনিমাম ওদের 2000 টাকা রেজিস্ট্রেশন ফি ছিল। আর এই কনসাল্টেন্টে কতজন কাজ করতে পারছে? এখনো পর্যন্ত আমরা 8 জনকে গ্রেপ্তার করতে পেরেছি। আরো কিছুজন জড়িত আছে কিনা, কিছুজন কাস্টাডিতে আছে, ভেরিফিকেশন চলছে। এই কতদিন থেকে চলছিল এই র্যাকেটগুলো এখানে বা কল সেন্টার? এখনো পর্যন্ত আমরা ডেটটা ফিক্স করতে পারিনি। পরবর্তীকালে আরো কিছু অগ্রগতি হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা ভেরিফাই করে দিচ্ছি এই তথ্যগুলো কোথা থেকে পেতো এবং আরো কি কি এর পেছনে দিকে জড়িয়ে আছে সেগুলো ভেরিফাই করছি। তাহলে কজন মহিলা কজন পুরুষ হচ্ছে? 2 জন মহিলা এখনো পর্যন্ত গ্রেপ্তার আছে। তাহলে ওনার হচ্ছে অখিলেশ কুমার যাদব, ও এই র্যাকেটের সঙ্গে জড়িত। ওর সঙ্গে বিপিন আছে ওর ভাই। ব্রাঞ্চ জানা গেছে? এটা যদি হয়ে যায় তাহলে নেক্সট আমরা বলবো।
এটা কি প্রডিউস হয়ে গেছে? এরা কিছুজন প্রডিউস আছে অলরেডি, দুজন চন্দন আর রবি শঙ্কর রায়, এদের দুজন জেসিতে আছে এই মুহূর্তে। বললাম 21 তারিখ থেকে শুরু হয়েছিল, আমরা এখন এটা কন্টিনিউয়েশন করছি এবং ভিকটিমকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। পিসিতে আছে, পিসিতে আছে, 4 জন তো পিসিতে আছে। বললেন জেসিতে হবে, জেসিতে দুজন আছে, চন্দন সিং এবং রবি শঙ্কর রায়। আজকে কাদের তো আজকে দুজন লেডি আছে, 8 জন আছে, মহিলা দুজন। 8 জন, টোটাল 8 জন। এটা আলাদা ঘটনা, আমি আর ব্র্যাকেটটাও করেছি। সেকেন্ড টাইম হচ্ছে This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.